পদ্মজা আর আমিরের বিয়ের পর পদ্মজা বাড়ির পেছনের জঙ্গলের প্রতি সবসময় আকর্ষণ ফিল করে। তার কাছে মনে হয় এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। তা দেখার জন্য একদিন সে চুপি চুপি রওনা দিল। তারপর কি হলো জানতে শুনতে থাকুন আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস পর্ব ৩৭। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতরে ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাইতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনারে দেইখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে থাকলে সমস্যা হবে। মদন পায়ের দিকে তাকালো। লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আচ্ছা তাইলে আমি ধুইয়া আইতাছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাঁটা বিঁধা ছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলোক ঘর পেরিয়ে এদিকেই আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসলো, বলল, পদ্মবতী, কি আমার জন্য অপেক্ষা করছিলে নাকি? বোধহয় করছে। আমির ভ্রু কুচি করে বলল, বোধহয় কেন? একা ঘরে ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকলো। আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে চলে গেল। আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবলো। এরপর বলল, আলোক ঘরে যাব, আপনি ঘরে যান। নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো, এরপর সব বলবো। আরে কি করবে বলবে তো, আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন, আর আমি চলে আসবো। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাইতের বেলা এমনি ছুটতাছো কেন? পদ্মজা মাথা থেকে ঘুমটা পড়ে গেছে। সেই কখন দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তিরতির করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি হাঁটতে বের হয়েছি। জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো। একটু আগেই ছিল, এখন তো নাই। রাইতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথাও গিয়েছিলে রানিয়াপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে তুমি? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল, কেমন অস্বাভাবিক হয়ে উঠল। সে অপ্রস্তুত হয়ে হাসলো। কি বলবে তা বুঝে পাচ্ছে না। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে তা শোনার জন্য। পদ্মজা ডাকলো, আপা। আরে আমি ঔষধ খুঁজতে আসছিলাম। কি ঔষধ? তুমি চিনবা না, আসো বাড়ির যাই, মেলা রায় তুই গেছে। রানী পদ্মজাকে রেখে এগুতে থাকলো, এটাকে পালিয়ে যাও বলে। পদ্মজা আর থেকে কি করবে, সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে গেল। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলতো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করবো না এ নয়। রানী আপা প্রায় জঙ্গলের ভিতর যায়। আমি জানালা দিয়ে দেখি উনি এমন ভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হলো।
সে চাপা স্বরে প্রশ্ন করলো, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে, কপালের চামড়া কুঁচকে গেছে, গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম, মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন, পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল, বলল ওষুধ আনতে, মানে কোনো ওষুধি পাতা, কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেউ কেউ ওষুধি পাতা আনতে যাবে, আবার ভোর আর রাতে। পদজা একদমই কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না, বলা উচিত। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যাচ্ছে সে, এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না এখানে কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা মানুষ ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা। কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসলো। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খোঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলো। ঠিক সময়ে না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই। তোমাকে খয়েরি রঙে খুব সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলো। আর খয়েরি রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হেসে উঠল, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই, তবে বউয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদ্মচার কোমর জড়িয়ে ধরে। পদ্মচা আমিরের দু হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন? গায়ে জোর দেখান? না। ভালো লাগে না? মোটেও না। আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটে ফোঁটাও গিলে ফেলেছো দেখছি। বিয়ের এতদিন পরও কোনো একটা মানুষ লজ্জা পায়? আমি অত ভং করতে পারবো না। কি ঝাঁজ কথা। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন। যদি কোথাও দৌড়ে পালিয়ে যাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলছি না ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমিরের কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। সো আজ এতটুকুই। বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে গল্প শুনতে, ইনফ্যাক্ট গল্প বলতে, দুইটাই কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর সাথে যদি হয় রোম্যান্স এন্ড থ্রিল, তাহলে তো আর কোনো কথাই নেই। শুনতে থাকুন অলওয়েজ। আগামী পর্ব ইনশাল্লাহ কালকে আসবে। এখন থেকে খুব দ্রুত পর্ব আসবে, তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখুন। তাড়াতাড়ি এই গল্পটা কিন্তু শেষ হয়ে যাবে। সো হুইজ গুলা শুনতে মিস করবেন না আর একটু। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।